স্যার আমার ডাকছেন নি? আমি তো নালে চা বানাতে রাখছিলাম। এত সকাল সকাল আমার জন্য চা বানাতে হবে না। ভাইজান হাত ছাড়েন, আমার যাওয়ান লাগবো। কাম কি খালি তোমার আছে? কাম আমারও আছে। তোমার কাম একরকম, আমার কামও অন্যরকম। বুঝো না এই বিষয়টা? স্যারের কখন মুড ভালো থাকে কখন খারাপ থাকে এটা না বুঝে স্যার ওখানে গিয়েছিল কেন? আরে কথা দিতেছেন কি? করিমে কই যাইতেছ? আমি আর কই যাবো? বাজারে যাইতেছি, সদাপাতি কিনো লাগবো। সদাইপাতি কিনবা ভালো কথা, আমার লগে দুই চারটা কথা কয়ে যাও। আনার লগে আবার আর কি এর কথা? আরে করিম মিয়া, দুনিয়াতে কি কথার কোনো শেষ আছে? এই কথায় কথা তৈরি হয়, আবার কথা থেকে কথা বের হয়। দুনিয়া থেকে কথা কওয়ার শেষ আছে? শুনেন, এত টেনে না ফাইসাইয়া কি বলবেন বলি ফেলান। আমার কাছে এত লম্বা টাইম নেই। ঠিকই কইছো, লম্বা টাইম। লম্বা টাইম আসলে আমগো কারো হাতেই নাই। আসল কথা হইল কি, এই জন্য মাঝে মাঝে খারাপ লাগে। আনার আবার খারাপ লাগে মানে? না মানে আশজাদুল চাচার লেগা খারাপ লাগে। এত বড় একটা বাড়ি একা একা থাকে, তার দেহনের কেউ নাই। ও মিয়া, আপনি কি চোখের মাথা খাইছেন নিয়ে? এই যে আমি জলজন্ত আমি খারাইছি করম মিয়া। করম মিয়া সারাক্ষণ তার কি লাগে না লাগে সব কিছু দেখাশোনা আমি করি। ভালো কথা, ভালো কথা, তুমি দেখাশোনা করো। কিন্তু তুমি কে? তুমি হইলে গিয়া কাজের লোক। আরে তুমি আর আশজাদুল চাচার পোলা কি এক জিনিস হইল? শুনেন, সারাক্ষণ এরকম হাবি জাবি চিন্তা না করি আপনি একটা বিয়া করে ফেলান। আর শুনেন, আপনার তো বয়স অনেক হয়ে গেছে, ঠিক সময় বিয়া করলে আপনার 3-4টা ফোলা থাকতো। তুমিও না সারাক্ষণ আসুমিয়া আমার বিয়া নিয়া। আর তুমি তো তোমাকে বুড়া মিয়ারে একটা বিয়ার ব্যবস্থা করে দিতে পারো নাকি? তার পোলারে কইতে পারো তার বাপের একটা বিয়া করায় দিতে। তার পোলার একটা দায়িত্ব আছে না? শুনেন, হোলার কি দায়িত্ব কি কর্তব্য সেটা হোলা ভালো করে জানে, আপনার শিখনের কিছু নাই। তাছাড়া আমার এই যে শরীফ বাবাজি তো সবসময় তার বাপের খোঁজ খবর রাখে। হ, কি খোঁজ খবর লয়, কি দায়িত্ব পালন করে সবই তো জানি। সপ্তাহে একদিন বউ লইয়া আইয়া চোখের দেখা যায়। হ্যাঁ, আর এই পোলাটাই কিন্তু আগে ভালো আছে, বিয়ার পরে পোলাটা নষ্ট হয়ে গেছে। এবার আমরা লাইনে আছি। শুনেন, বিয়ার পরে সবারই পরিবর্তন হয়, বুঝছেন নি? এই জন্য আপনার আপনি বিয়া করে ফেলান, তাইলে আপনি টের পাইবেন। সেই ভয়েই তো বিয়া করি না করিম মিয়া। দেখা গেল বউ আইয়া আমার বাপ মারে যন্ত্রণা দিতেছে। আর শেফালিরে আমি আইজও ভুলতে পারি নাই করিম মিয়া। শুনেন, যে চলে গেছে তার জন্য হাউতাস করি তো কোনো লাভ নাই, বিয়া করি ফেলান। ও ভালো কথা। শুনেন, গাছ গাছাদি আমি খুব ভালো ওষুধ বানাতে পারি, দারুণ কাজে দিব। মিয়া, আমার কি এই বয়স হয়েছে নাকি যে আমার হার ভালো ওষুধ খাওয়া লাগবে? মিয়া, আমার এখন লাগবে শক্তি আছে। মিয়া যাও, মিয়া যাও যাও। এই শুনেন, ওষুধ লাগলে বলিয়েন, শরমের কিছু নাই, আমি আপনার লগে আছি। খুব ভালো ওষুধ। আমার কি এখন এই বয়স আছে নাকি আমার হারবাল খাওয়ায়? ফালতু কোনানকার, ফালতু একটা পোলা। কি রে, কত বড় সাহস, তুই পানি খাইতেছস পলায় পলায়া? না মামি, আমার না অনেকক্ষণ ধরে গলাটা উগাই গেছিল, কিন্তু ভাত খেতেছি না। থাপড়ায়া একদম চুপার দাঁতগুলো সব ফালায়া দেব। হারামজাদি, তোর 2 দিন খাওয়ার বন্ধ আমি কইছি না? হ্যাঁ, আমার অবুজ পোলাটার গায়ে তুই চরিত্রে দাগ লাগাইছিস, তোর মনে নাই? বিশ্বাস করেন মামি, বিলাল ভাই আপনাকে যা কইতেছে সব মিছা কথা কইতেছে, আপনার উল্টা পাল্টা বুঝাইতেছে। বলি, আমার পোলায় আমারে ভুল বুঝাইছে? আমার পোলারে আমি চিনি না? হ্যাঁ, বোকা পাইছস আমারে? আমার পোলারে আমি প্যাডে ধরছি, তার চরিত্র নিয়ে কথা কস, তার চরিত্র সম্পর্কে আমি জানি না? মামি, আমি তো ভাত খাই না, একটুখানি পানি খাইছিলাম। কিচ্ছু খাইতে পারবি না, তোর খাওন সব বন্ধ, এটাই তোর শাস্তি। 2 দিন পানি না খেয়ে থাকলে তো মামি মইরা যাবো, বাঁচুন কেমনে? না বাঁচলে মরে যাবি। দুনিয়াতে কত মানুষ মরে যাইতেছে না, তুইও মরে যা। আসুন, রাত্রে গরুর গোস্ত রাখবি। বিলালে গরুর গোস্ত খেতে চাইছে, সুন্দর করে গরুর গোস্ত রাখবি। যা, গরুর গোস্ত বসা যা। কি করলি? শরীর দুর্বল দেখছস? স্যান্ডেল দিয়ে পিটায় একদম সোজা করে দুর্বল লাগতেছে, কিছু কইলেই দুর্বল লাগতেছে। আমি খেপলে কিন্তু আর বাঁচতে পারবি না। ঠিকই কইছেন না, আল্লাহ জানে আর আমি জানি কি বাসন রাখতে পাইছস। বিড়বিড় করে কি কইতাছস? আমারে গালি দিতাছস? জিব্বা কিন্তু টাইনা সিরা ফেলা মোরে। আপনার আমি গালি দিব কেন মামি? আমার কি ওই সাহস আছে?
আমি কইতেছি আমার নিজেরে, আমার কপাল। কি তোর কপাল কি রে? ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। হ্যাঁ, আমি এসব বুঝি না মনে করছিস? ছোটবেলা তোর বাপ মারে খাইছস, আর বড় হইয়া তুই আমার পোলার মাথাটা খাইতেছস। এসব আমি বুঝি না মনে করছস? হ্যাঁ মামি, আপনিই সব বুঝেন, আর জগতে কেউ কিছু বুঝে না। যাই, রামধনটা ছড়াই দিয়ে আসি, নাইলে তো আপনার পোলা এসে আবার আরেক নাটক শুরু করবে। ও মামি, আপনি বসেন, বসা এই তেলটা একটু দেন। আপনার তো মাথাটা কয়েকদিন ধরে গরম। বসে পড়ি, আমার রান্না শেষ হয়ে গেলে আমি এসে আপনার তেল দিয়ে আর একটুখানি মালিশ করে দিই। কি অপমান করে গেল হারামজাদা। আল্লাহ কোথায় জানে মনে কি আছে। আমার এই দুধের শিশু পোলাডারে এই রাক্ষসীর হাত থেকে রক্ষা করতে হইব। আপনাকে বলার মতো অনেক কথাই তো আছে আমার স্যার, কিন্তু আপনি তো আমাকে সময় দিতে চান না। ধরেন আমি আপনাকে এখন সময় দিলাম। না মানে স্যার। থামলেন কেন? এখানেই বলুন, নাকি যে কথা আমাকে বলতে চান সেটা অন্য কোথাও গিয়ে বলতে চান? আপনি চাইলে আমি নিষেধ করব না, হাজার হোক অফিসে তো একটা ডেকোরাম আছে। ও, তার মানে আপনি আমাকে যেটা বলতে চাইছেন এটা কোনো অফিসিয়াল কথা না। ইস স্যার, আপনি যে কি করে আমার মনের কথাটা বুঝে গেলেন। শুনুন মিস দিবা, 34 বছর ধরে আমি এই সার্ভিসে আছি। কম মানুষ তো দেখিনি। আমি মানুষকে দেখলেই বুঝতে পারি তাদের মনে কোন কথাটা চলছে। স্যার কি আমার উপরে কোনো কারণে রাগ করেছেন? এমনভাবে কথা বলছেন মনে হচ্ছে। মিস দিবা, আমি কখনো কাউকে অপমান করি না, প্রথমে তাকে বোঝাই। আর আমার বোঝানোর ওয়েটা আমি এত টেকনিক্যালি বোঝাই যে ধীরে ধীরে উনি আমার কথা ঠিকই বুঝে যান। তার মানে আপনি আমাকে। মিস দিবা, আপনার ফ্যামিলি কেন যে আপনার নাম দিবা রেখেছেন সেই কারণটা আমি জানি না। তবে আপনার ফ্যামিলি আপনার নাম দিবা রেখেছেন এটা মানে এই না যে আপনি সবসময় দিবা স্বপ্নে বিভোর থাকবেন। হ্যাঁ, ব্যাপারটা একটু হাস্যকর হয়ে গেল না? তাহলে কাউকে ভালো লাগাটা কি অন্যায়? হ্যাঁ, অন্যায়। বিশেষ করে একজন বিবাহিত পুরুষকে নিয়ে ভাবা, তাকে নিয়ে চিন্তা করা, এটা ভীষণ অন্যায়। এটা যে কত বড় অন্যায় আপনি চাইলে আপনার পরিবারের মুরব্বীদের কাছে জিজ্ঞেস করতে পারেন, তারাই আপনাকে বলে দেবে। স্যার, এবার কিন্তু আপনি আমাকে অপমান করছেন। না, আমি আপনাকে অপমান করছি না, আমি আপনাকে বোঝাচ্ছি, সত্যটা আপনার চোখের সামনে তুলে ধরছি। দেখুন, আমি একটা ম্যারিড পারসন, আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি। ইনফ্যাক্ট আমার ওয়াইফের বাইরে আমি অন্য কাউকে নিয়ে কোনো কিছু চিন্তাও করতে পারি না। আপনি শুধু শুধু আমার পেছনে সময় নষ্ট করবেন না প্লিজ, বরঞ্চ অফিসে অন্য কারোর সাথে ট্রাই করেন, কেউ হয়তো রাজি হয়ে যেতে পারে। কিন্তু স্যার, আমার প্রমোশনটা তো আপনি ছাড়া। বাহ, আপনি মনে মনে প্রমোশন খুঁজবেন, আবার অফিসে এসে আমার সাথে অন্য কিছু করার চিন্তাও করবেন। ব্যাপারটা খুবই দারুণ, তাই না? শুনুন মিস দিবা, আপনি আমার কথা মন দিয়ে শুনুন। এখন থেকে ঠিক 6 মাস আপনি মন দিয়ে অফিসে কাজ করুন, দেখবেন আপনার প্রমোশন অটোমেটিক্যালি হয়ে গেছে। এখন আপনি আসতে পারেন, আমার জরুরি ফাইলগুলো দেখতে দিন। জি স্যার। কোনে আবার ফোন দিছে? হ্যালো। হ্যালো করিম ভাই, আমি মিনতি। আরে মিনতি, কি রে তুই হঠাৎ কি মনে করি আমার ফোন করছস? কি হইছে? করিম ভাই, আপনি কি মনে করেন মামির কাছে আমি খুব শান্তিতে আছি? আমি এখানে একদম ভালো নাই। তোমার কষ্ট কি? কি লাই কি হইছে তো? সব কথা আমি ফোনে কইতে পারব না করিম ভাই, আপনারে খালি আমি ফোন করছি একটা কারণে। একখান কথা মানে? তুই কি কথা কবি ক? কি আর করুম করিম ভাই, কও। আমি মিনতি, তোমার কাছে আমি মিনতি করতেছি, আমার তুমি এই বাড়ি থেকে যেমনি হোক তুমি আমার বাইর করো। আমার মামা তো বাড়িটা এত খারাপ, আমি আর এখানে থাকতে পারুম না করিম ভাই। কষ্ট কি তুই? হ্যাঁ, তোর মা তোমার বিল্লা এত খারাপ হয়ে গেছে? সি সি সি, তুই তোর মামির কিছু কস না? জানাই নাই আবার, তুমি মামিরে চেনো না? ওলা কইতে একবারে সে অজ্ঞান,
আমি কোনো কিছু কইতে গেলে আমার পিঠের ছাল উড়ায় ফেলাইবো না? এ তো দেখি জটিল ব্যাপারে না। তোর লই যে আমি এখন কি করি? তুমি ছাড়া আমার কোনো গতি নাই করিম ভাই। তুমি আমার একটা ব্যবস্থা কইরা দাও, আমি এখানে আর থাকতে পারতেছি না। কোন মিনতি, তুই তো জানোস আমি একটা সামান্য কাম করি, এখন তোর লই যে কি করবো আমি তো চিন্তা করে পাইতেছি না। দেখ ঠিক আছে, তুই চিন্তা করিস না, তুই যেহেতু আমার বলছিস কথাটা, আমি তাইলে একটু চেষ্টা করি দেখি আর কি, বুঝছিস? বেশি সময় নাই করিম ভাই, এমন হইতে থাকলে আমি কিন্তু আত্মহত্যা। এই খবরদার, এই সমস্ত কথা একদম মুখে আনবি না। তুই যেহেতু আমার কথাটা বলছিস, আমি তো অবশ্যই তোর লাগে একটা ব্যবস্থা করবোই। শোন, তোর একটু বলি, তুই খালি কয়টা দিয়ে একটু খিস মারি ফরি থাক, বুঝছিস? তুই বল। ঠিক আছে, তুমি যখন এত কইরা কইতেছো আমি চেষ্টা করব, কিন্তু তুমি যত জলদি পারো আমার এখান থেকে তুমি বাইর করো। আমার দম একেবারে চইলা যাইতেছে। আরে কইলাম তো, তুই যেহেতু ব্যাপারটা আমার কানে দিছস, তুই আর চিন্তা করিস না, একটা না একটা ব্যবস্থা আমি তোলা খুঁজি বাইর করবো। তুই খালি কয়টা দিন একটু ওয়েট কর, বুঝছিস? ঠিক আছে, আমি তাহলে রাখি। কোন একটা ব্যবস্থা হইলে আমার তাড়াতাড়ি জানাও, কিন্তু আমি লগে লগে ঢাকায় রওনা দিয়ে দিব। হ্যাঁ, হয়ে গেলে তো আমি তোর লগে লগে ফোন করে জানাবো, তখন তুই চলিয়ে আইবি। তুই খালি একটু খিস মারি ফরি থাক কয়টা দিন, বুঝছিস? করিম ভাই, তুমি যেই বাড়িতে কাম করো, আমারে কি ওই বাড়িতে একখানা কাম জোগাড় করে দেওয়া যায়? আরে বোন রে, আমি তো তোরে কইলাম, আর হুন আমি তো নবাবের ঘরে নবাব না, কিন্তু আমি তো তোর বিপদের কথা শুনছি। তুই এখন এটা আমার উপরে ছাড়ি দে, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোর একটা কাজের ব্যবস্থা আমি করবো। তুই খালি কয়টা দিন একটু খিস মারি ফরি থাক। হ্যাঁ, এখানে আমি যদি তোর জন্য একটা ম্যানেজ করতে পারি, তাহলে আমি সাথে সাথে তোর ফোন দিয়ে দিব, তুই চলিয়ে আইবি, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, রাখ। আমার এনে আইলেন কেন কইরা? প্লিজ তুই আমার উপর রাগ করিস না। তখন হঠাৎ করে আম্মা চলে আসছিল, তো সেজন্য মিশা কথা কইছি। তুই জানোস তোর আমি কত পছন্দ করি। যা করেন করছেন, অন্য দিকে বাইরে। তুই আমার যত পছন্দ মনে করছ আমি কিন্তু তত খারাপ না। আমি জানি সারাদিন তোরে আম্মা না খাওয়াই রাখছে, তোর জন্য আমি বিরিয়ানি নিয়ে আসছি। আমার বিরিয়ানি খাওয়া লাগবে না, আপনি জানেন দিকে। দেখ, তোর জন্য বিরিয়ানি নিয়ে আসছি, গরম গরম বিরিয়ানি, খায় নাই? না, খাওয়া লাগবে না, আমার বিরিয়ানি খাওয়া লাগবে না। তুই একদিন দেখছস কি শুকাই গেছস? তুই তো জানোস না আমি তোর কত পছন্দ করি। নে, আমি তোর একটু খাওয়াই দিই, গরম গরম বিরিয়ানি, খায় না? আপনি খাওয়া দিতে লাগবে, আমার হাত আছে না? একদম আচ্ছা না। তোর পেট তো ভরাই দিছি, আমার পেটটাও ভরাই দে। মিনতি, রাগ করিস না। অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। আচ্ছা না, আচ্ছা না। বিরিয়ানি বাইরে বাইরে দিকে বাইরে বিনা বাইরে বিনা বাইরে করতেছি, একদম তোর কল আমি কেটে ফেলাম। বাইরে মিনতি, তুই আমার চিনস, আমার নাম বিল্লা। তুই আজকে যেটা করতেছস, তোরে কিন্তু আমি কিন্তু দেখুন যাইবো, দেখুন যাইবো। আমি দেখা দিব তোরে। বাইরে স্যার, আপনি আসলে যা বলেন বুঝছেন, আপনার কথা একদম ঠিক বুঝছেন। আমি যখন যে কথা বলি তখন মনে হয় না, পরে মনে হয় যে আমি কথাটা ঠিকই বলছি। আজকে হঠাৎ করে এই কথা কেন মনে হইলো? না, এই যে ওই আপনি আমার সবসময় বকা বাধ্য করেন না যে তুই এক হাতে আর কত দিক সামলাবি, তোর একজন অ্যাসিস্ট্যান্ট দরকার। আসলে ঠিক কথা বলেন স্যার, আমার একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে। এতদিনে তাহলে তোর বুদ্ধিটা একটু খুলছে। আমি যেটা বলি ভেবে চিন্তা ঠিক কথাটাই বলি। আমি তো জানি স্যার, আপনি আমার ভালো স্যার, কোনোদিনও খারাপ স্যার না। ভালো যে চাই সেটা তো শতভাগ সত্য। আজকে কি রে, কি হয়েছে তোর যে হঠাৎ করে আমার প্রশংসা তোর মুখে? ওমা, কি বলুন স্যার, আমি কি আপনার প্রশংসা কোনোদিন করি না? এই যে শুনেন স্যার, আমি যে বাইরে যাই তখন নানান ধরনের আপনার সম্পর্কে কত কথা বলে যে আপনি স্ত্রী মারা যাওয়ার পরেও আপনি এখনো বিয়ে শাদী করেন নাই, সেগুলো থোতামুখ ভোতা করে দেখে এই আপনার করিনি। আচ্ছা, আমি যে স্ত্রী মারা যাওয়ার পর আর বিয়ে শাদী করলাম না, এই কথা মানুষজন আইসে বলে,
তাদের এত সময় আছে নাকি রে? মানুষ বড় আজব প্রাণী স্যার। হেগো কাছে আপনি ভালো কাজের জন্য সময় চান, পাইছেন তো। মানে খারাপ কাজের জন্য এর রেডি আছে। এর বঙ্গবন্ধু এইখানে হাঁটুর নিচে একটু চাপ দিত। ব্যথা রে। আচ্ছা চাপ দে, চাপ দে। হ্যাঁ, স্যার, কথা শর্ট কর, কি করি যাবে? না মানে আপনি অনুমতি দিলে তাইলে স্যার একটা ওই কাজের লোকের ব্যবস্থা করতাম আর কি। যা মনে হয় তাই করিস, অসুবিধা নেই। কিন্তু একটা কথা বলে রাখিস, বাড়িতে কোনো সোর্স সুটটা নেই। এটা আপনি কি বলেন স্যার? আপনার কি মনে হয় আমি করে মিয়া থাকতে এই ঘরে কোনো সোপটা দাগাইব না? কি সোর, কি বাটবার, কিন্তু কারো কপালে লেখা থাকে না, বুঝলি কেমনে? তবে একটু বুঝা শুনা একজন ভালো লোকের ব্যবস্থা কর। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করিয়েন না। আমি যত দ্রুত সম্ভব এটা লোক ম্যানেজ করতেছি। দেখবেন আমি যারা নিয়ে আসবো এই আমার সাইডে এক্সপার্ট হইব। সেটা তোর কপালটাই দেখা গেল যে তুই আর এই বাড়িতে নাই, চাকরি নট, আর সেই এখানে থেকে নেই। কি যে বলেন না স্যার। তুমি যা বলেছো তাই করলাম, অনেক কষ্টে ছুটিটা ম্যানেজ করেছি। আমি তো তোমাকে বলেছি তুমি বসের সাথে কথা বলো, একটা না একটা ব্যবস্থা হয়ে গেছে। দেখো, তুমি বিষয়টাকে যতখানি সহজ মনে করছো, আসলে বিষয়টা ততখানি সহজ না শরীফ। আমি তোমার ব্যাপারটাকে মোটেও সহজ ভাবে নিচ্ছি। আমি জানি এই ছুটি ম্যানেজ করতে তোমার অনেক কষ্ট হয়েছে। আমাকে একটা বড় মিথ্যা কথা বলতে হয়েছে। হ্যাঁ, আমাদের জীবনটাকে সুন্দর স্বাচ্ছন্দ্যময় করতে হলে এরকম ছোটখাটো কাজ করতে হবে। এটা আমরা সবাই করি। আমি যে কোনো কিছু বললেই তো সেই কথার উত্তর তোমার ঠোঁটের ডগায় এসে থাকে, মুখে আসলো আর তুমি বলে ফেলো। তুমি কি আজ খুব ঝগড়ার মুডে আছো নাকি? তোমার আব্বার কাছে যেতে এখন আমার রীতিমতো অস্বস্তি হয় শরীফ। না, না, না। তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? হ্যাঁ, আমি বুঝেই বলছি। আচ্ছা শরীফ, তুমি একটাবার চিন্তা করে বলো তো, আমাদের বিয়ের কত বছর হয়েছে? তো দেখো শরীফ, আমাদের বিয়ে আজকে 4টা বছর চলে, আমাদের এই পর্যন্ত কোনো বেবি হয়নি। তোমার বাবার কি ইচ্ছা করে না নাতি নাতির মুখ দেখতে? এখানে আমাদের দোষটা কোথায়? জন্ম মৃত্যু বিয়ে এগুলো তো সব উপরওয়ালার উপরে। বাহ, কি সুন্দর কথা। জন্ম মৃত্যু বিয়ে উপরওয়ালার হাতে, তাই বলে কি তুমি নিজে কোনো চেষ্টা করবে না? এক্সকিউজ মি, চেষ্টা করা বলতে তুমি কি মিন করছো? আচ্ছা শরীফ, আমরা তো দেশের বাইরে গিয়েও ট্রিটমেন্ট করতে পারি। আমরা কি কম ট্রাই করেছি এখানে? কম ডাক্তার দেখিয়েছি? আচ্ছা সবার কথা বাদ দাও। আমাদের বন্ধু ডাক্তার নিয়ে মাঝে কি বলেছে? তোমার আমার মাঝে কোনো সমস্যা নেই, আমরা দুজন একদমই সুস্থ। তোমার বন্ধুর এই কথা আমার মোটেও বিশ্বাস হয় না। আমারও তো পরিচিত অনেকজনই আছে, আমি তোমাকে কতবার করে বলেছি চলো ওদের কাছে নিয়ে যাই, কিন্তু না, তুমি তো যেতেই নারাজ। তুমি এসব কথা বলে কি মিন করতে চাচ্ছ বলো তো? মানে এত ঘটনা মাত্রে তুমি এসব কথা দিয়ে কি বোঝাতে চাচ্ছ? কি মিন করছো? আমার কোনো ফল্ট আছে? মানে আমি তোমাকে বাচ্চা দিতে পারছি না? আসলে এই বিষয়টা নিয়ে তোমার সাথে আলোচনা করাই আমার ভুল হয়েছে। আই এম সরি। একটা মেয়ে মানুষ মা হতে না পারলে তার যে কি পরিমাণ কষ্ট হয় সেটা সে নিজেই ভালো বোঝে, তাছাড়া আর কেউ বোঝে না, তুমিও বুঝবা না। আমারই বোঝা উচিত ছিল। তারা না, আমি তোমাকে কষ্ট দিয়ে কোনো কথা বলতে চাইনি, আমি এমন কিছু মিন করিনি। দেখো, আমরা হাজব্যান্ড ওয়াইফ, তাই না? অনেক পবিত্র, অনেক বড় সম্পর্ক আমাদের, সেভাবে কিন্তু আমাদের দায়িত্বটা অনেক বড়। এগুলো নিয়ে মন খারাপ করো না। তুমি মন খারাপ করলে আমি কষ্ট পাই। এসো, শুয়ে পড়বে। সকাল সকাল আমরা অফিস আছে, আসো। উনার বয়স হয়েছে ঠিকই, কিন্তু উনার জেদ এখনো আগের মতো আছে মাশাআল্লাহ। কর্পোরেট জবের যে কি পরিমাণ চাপ সেটা আপনি বুঝবেন না। হ্যাঁ বৌমা, তোমার কথাই ঠিক। আমরা আগের দিনের মানুষ, বুঝি না বলাটা ঠিক না। সেটাও মেনে নিলাম। হাজার হোক তুমি তোমার হাজবেন্ড, না মিস্টার। ঢাকায় কি একাই যাবে নাকি আমাকেও সাথে নিয়ে যাবে? যত তাড়াতাড়ি রওনা দিব তত তাড়াতাড়ি পৌঁছাইলে আমার জন্য ভালো। আপনি কি আজদাদুল সাহেবের বাড়িটা চেনেন?